আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। যমুনার জল অনেক বেশি ঘোলা করে ফেলেছেন অধ্যাপক ইউনূস। সেই ঘোলা পানিতে মাছ শিকার তো দূরের কথা, এখন সে পানিতে ঠাঁই খুঁজেই পাচ্ছেন না তিনি। ঘোলা পানিকে তার জন্য আরো বেশি রহস্যময় করে তুলেছেন তারই দুই মিত্র জামাত ইসলামী এবং কিংস পার্টি এনসিপি। একদিন বাদে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের ঘোষণা দিয়ে রেখেছেন অধ্যাপক ইউনূস, কিন্তু এই সনদ স্বাক্ষর নিয়ে দুই মিত্রের কাছ থেকে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কাটাতে আকস্মিক এবং জরুরি বৈঠকও করেছেন তিনি। সেই বৈঠকে মিত্রদের কলম, ছবি জাদুঘরে সংরক্ষিত রাখার লোভ দেখিয়েও বশ মানাতে পারেননি। ফলে দুই মিত্র জামাত ইসলামী আর এনসিপি তাদের আগের অবস্থানেই রয়ে গেছে। অন্যদিকে বিএনপি সুযোগ পেয়ে মিষ্টি ভাষায় প্রচ্ছন্ন হুমকিও দিয়ে দিয়েছে অধ্যাপক ইউনূসকে। দলটির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, অধ্যাপক ইউনূসের প্রতি বিএনপির যে সমর্থন সেটি সীমাহীন নয়, বরং শর্ত সাপেক্ষ। আবার সেনাবাহিনীর সাথে অধ্যাপক ইউনূসের সম্পর্কের দূরত্বের কথাও সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন সচিবালয়ের দলীয়করণের কারণে রাজত্ব কায়েমের কথা। সূত্রগুলো বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক, যেটি অধ্যাপক ইউনূসের উপস্থিতিতে হলো, সে বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ছোট সংস্কার, বড় সংস্কার আর মৌলিক সংস্কারের নাটক শেষে তীরে এসে তরি ডুবালেন অধ্যাপক ইউনূস। শুধু জামাত ইসলামী ও এনসিপি নয়, 5টি ইসলামিক ও 5টি বামপন্থী দল এখনো পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার বিকেল 4টার আগে নাটকীয় কিছু না হলে অধ্যাপক ইউনূসের অবস্থা হতে পারে যমুনার কুলহারা মাঝির মতো। ফলে নির্বাচন কমিশনের নিবন্ধিত 52টি দলের মধ্যে 60% দলকে বাইরে রেখে জাতীয় ঐকমত্যের নামে যে তামাশা তৈরি করেছিল, সেটির শেষ দৃশ্য একেবারেই সন্নিকটে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রোম সফরে যাওয়ার আগে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে প্রথমে জানানো হয়েছিল 15ই অক্টোবর অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় সংসদ ভবনের সামনে স্বাক্ষর হবে জুলাই জাতীয় সনদ। এরপর সেটি দুদিন পেছানো হয়, জানানো হয় 15 নয় 17ই অক্টোবর স্বাক্ষর হবে। 14ই অক্টোবর রাতে সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। তবে চূড়ান্ত জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ওই খসড়ায় কিছু বলা নেই। অথচ 2 দফা আলী রিয়াজের কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছিল এই বিষয়টি সুরাহা করার জন্য। সবশেষ 1 মাস 6 বিশেষজ্ঞের সাথে কয়েক দফা বৈঠক করে গণভোট, সংবিধান আদেশ, সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতের কাছে মত চাওয়া, এমন নানা কিছু আলোচনায় এনেছিল ঐকমত্য কমিশন। শেষ পর্যন্ত ধরি মাছ না ছুঁই পানি নীতিতে চলে গেল কমিশন। অথচ গণভোট হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছিল, বিরোধ ছিল কবে হবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে নাকি ভোটের দিন। বিডি নিউজ 24 এর খবরে বলা হয়েছে, সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সংলাপে নেওয়া সিদ্ধান্ত যাতে পরবর্তী সরকারের সময় বাস্তবায়ন করা হয় তা নিশ্চিত করতে জাতীয় জুলাই সনদ 2025 পূর্ণাঙ্গভাবে সংবিধানের তফসিলে সংযুক্ত করার বিষয়টি অঙ্গীকারনামায় রেখে চূড়ান্ত করা হয়েছে এই রাজনৈতিক সমঝোতার দলিল। মঙ্গলবার রাতে 40 পৃষ্ঠার এই সনদ 33টি রাজনৈতিক দলের কাছে পাঠায় ঐকমত্য কমিশন। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাতে স্বাক্ষর করবে দলগুলো। এমন খবরের পাশাপাশি গণমাধ্যমে আরো খবর আসে, কয়েকটি দল স্বাক্ষর অনুষ্ঠানে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে। 15ই অক্টোবর সকাল থেকে শুরু হয় যমুনার দপ্তরের তোড়জোড়, কারণ সরকারের মিত্ররা বেঁকে বসে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়, জুলাই জাতীয় সনদের ভবিষ্যৎ নিয়ে সংকট ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষ মুহূর্তে এসে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুতর মতপার্থক্য তীব্র হয়ে ওঠায় বিচলিত হয়ে পড়ে যমুনা। আজকের পত্রিকার খবরে বলা হয়, এই অবস্থায় আগামী 17ই অক্টোবর পূর্ব ঘোষিত দিনে সনদ স্বাক্ষর আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দর্শক, অনেকদিন ধরে যমুনার জল শান্ত ছিল না, কিন্তু এবার একদম জেগে উঠেছে খরস্রোত। আর তা ঠেকাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে বিশেষ টিম। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোকে অতি জরুরি বৈঠকে ডাকে জাতীয় ঐকমত্য কমিশন। আশা ছিল অধ্যাপক ইউনূস যেভাবে মন ভুলানো কথা বলে সারা বিশ্বে মাইক্রো ফাইন্যান্সের পর 3-0 তত্ত্ব প্রচার করেন, সেভাবেই বেঁকে বসা রাজনৈতিক দল বিশেষ করে তার 2 মিত্রের মন ভোলাতে পারবেন। সবার শেষে দেয়া বক্তব্যে অধ্যাপক ইউনূস সেই মন ভোলানো বক্তব্যই দিয়েছেন। শুরু করেছেন বেশ আবেগী কথা দিয়ে। বলেছেন, নিজ থেকে আবদার করে এই বৈঠকে এসেছেন। মিত্রদের মন গলানোর জন্য নতুন একটি জাদুঘর করার লোভও দেখিয়েছেন।
বলেছেন জুলাই সনদ স্বাক্ষরে সবাই বড় রকমের উৎসাহ নিয়ে অংশ নেবে। যে কলম দিয়ে স্বাক্ষর করবেন সেটা জাদুঘরে রক্ষিত থাকবে আপনাদের ছবি সহ। এটা জাতির জন্য মস্ত বড় সম্পদ হয়ে রইল। যে দলিল তৈরি করেছেন তা হারিয়ে যাবে না। বরাবরের মতোই শুনিয়েছেন আশার কথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। কিন্তু তিনি বক্তব্য দেওয়ার আগেই বক্তব্য রেখেছেন দুই মিত্র জামায়াত ইসলামী ও এনসিপির দুই নেতা। জামায়াত ইসলামের মতিউর রহমান আখন্দ আরো এক দফা জানিয়ে দিয়েছেন নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, তারপর পরবর্তী কার্যক্রম চলবে। দর্শক, জামাত নেতা বিশেষ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের গত কয়েকদিনের বক্তব্য বিশ্লেষণ করলে একটি কথা পরিষ্কার, গণভোট নভেম্বরে হবে, তারপর জাতীয় নির্বাচন হতে হবে। অন্যদিকে ঐকমত্য কমিশনের বৈঠকে এনসিপির পক্ষ থেকে বক্তব্য রেখেছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি তার দলের পুরাতন অবস্থানকে তুলে ধরেছেন, বলেছেন জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগকে সফল করা সম্ভব নয়। নোট অফ ডিসেন্টের বিষয়গুলো পরিষ্কার করা হয়নি, কিভাবে সেগুলো বাস্তবায়ন হবে তার একটি পথরেখা থাকা দরকার। গণভোটের দিনক্ষণ আর জুলাই সনদ বাস্তবায়নের পথ পরিষ্কারের কথা তুলে ধরেন জনাব আক্তার। রাজনৈতিক নেতাদের মধ্যে সবশেষ বক্তব্য দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। দর্শক, জনাব সালাউদ্দিন আহমেদ প্রথমবারের মতো এমন একটি বিষয় প্রকাশ্যে আনেন যেটি অধ্যাপক ইউনূসের জন্য সাম্প্রতিক সময়ে বেশ বিব্রতকর। সেটি হলো প্রতিরক্ষা বাহিনীর সাথে অধ্যাপক ইউনূসের দূরত্ব। শুনে আসি সালাউদ্দিন আহমেদ কি বলেছেন। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোন রকমের ভারসাম্যহীনতা নষ্ট হোক। আমরা সেটা এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে। আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। রাষ্ট্রে একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। আমরা নির্বাচনকে সামনে রেখে কোন রকমের ঝুঁকির মধ্যে আমরা যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার, সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর সাথে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেটি বিএনপির পছন্দ নয়, এমনকি সেটি এফোর্ড করতে পারবে না বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি। আবার বলে দিয়েছেন বিএনপি যে অধ্যাপক ইউনূসকে সমর্থন দিচ্ছে সেটি একেবারে সীমাহীন নয়, বরং বিএনপির একটি শর্ত আছে, সেটি হলো নির্বাচন। সেই নির্বাচনে যদি দুই মিত্রের বিমাতা সুলভ আচরণে পিছিয়ে যায় তাহলে বিএনপি যে অধ্যাপক ইউনূসের হয়ে আর বাঁশি বাজাবে না, সেটি পরোক্ষভাবে সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন। দর্শক, ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে আমরা কথা বলেছি। এছাড়া বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেও জানা গেছে জামায়াতে ইসলামী ও এনসিপি জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছে। খবরে বলা হয়েছে জুলাই সনদের অনুলিপি পাঠানোর পর মঙ্গলবার রাতে এনসিপি নেতাদের সঙ্গে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সেখানে দলটির পক্ষ থেকে বলা হয় বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মীমাংসা না করলে জুলাই সনদ 90 দশকের 3 জোটের রূপরেখার মতো ব্যর্থ হবে। সংবিধান আদেশ জারির মাধ্যমে সংস্কার প্রক্রিয়া এগোনো না হলে এনসিপি সনদে সই করবে না বলে ওই বৈঠকে জানিয়ে দেওয়া হয়। জামায়াত ইসলামের দলীয় সিদ্ধান্ত হলো সনদ বাস্তবায়নের সুপারিশ না দেখে স্বাক্ষর করবে না দলটি। ইসলামী আন্দোলন সহ 5টি ইসলামপন্থী দল ও জামাতের অবস্থান সমর্থন করবে। জুলাই সনদের চূড়ান্ত ভাষ্যে নোট অফ ডিসেন্ট বা আপত্তির বিষয়গুলো উল্লেখ থাকায় স্বাক্ষর করবে না বাংলাদেশ জাসদ, সিপিবি, বাসদ ও বাসদ মার্ক্সবাদী। এদিকে গণতন্ত্র মঞ্চের একাধিক দলও স্বাক্ষর না করার পক্ষে বলে জানা গেছে। স্বাক্ষর না করার বিষয়ে ভাবছে গণফোরামও। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কায়ুম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশন তীরে এসে তৈরি ডুবালো। তিনি বলেছেন জাতীয় সনদ বলে যে দলিলটি সাড়ম্বরে স্বাক্ষর করার দিন তারিখ ঠিক করা হচ্ছে, কার্যত এটি 3 জোটের রূপরেখার চাইতেও দুর্বল একটি দলিল। সবশেষ প্রধানত 3টি রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সাথে বসে এখন যে দলিল প্রস্তাব করেছে তা এক কথায় তীরে এসে তরি ডুবানোর সমর্থক হয়ে গেছে। হাসনাত কায়ুম লিখেছেন এতে সায় দেওয়া যায় না, এত সহজে সবকিছু ধ্বংস করে ফেলার অধিকার কোনো দল কিংবা গ্রুপ কিংবা কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে না। দর্শক, অধ্যাপক ইউনূস নিজেই তার বক্তব্যে বলেছেন এই যে সংস্কার খেলা সেটি অনেকেই বলছেন তামাশা। আমি যতজনের কাছে বলে কেন সে তামাশা লাগাই রাখছেন আপনি। সে তামাশার একটি চিত্র তুলে ধরা যেতে পারে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 52টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। জুলাই সনদ ইস্যুতে ঐকমত্য কমিশনের কয়েক ধাপের সংলাপে অন্তত 33টি দল ও সমমনা জোট অংশ নেয়। এর মধ্যে মাত্র 21টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। ফলে নির্বাচন কমিশনে নিবন্ধিত বাকি 30টি দলকে এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়নি।
অর্থাৎ দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে মাত্র 40%কে নিয়ে অধ্যাপক ইউনূস জাতীয় ঐক্যের তামাশা করে গেছেন গত 1 বছর। 60% দলকে তিনি রেখেছেন বাইরে। বিশ্লেষকরা বরাবরই বলেছেন, রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার মতো গুরুত্বপূর্ণ একটি উদ্যোগে বেশিরভাগ নিবন্ধিত দলের অনুপস্থিতি ভবিষ্যতের ঐক্যের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। নিবন্ধিত হয়েও কোন যুক্তিতে এবং কোন মানদণ্ডের ভিত্তিতে এসব রাজনৈতিক দলকে সংলাপে অন্তর্ভুক্ত করা হয়নি সেই প্রশ্ন কিন্তু রয়ে গেছে। ফলে অধ্যাপক ইউনূসের মুখ নিশ্চিত তামাশা আদতে একটি তামাশা হয়ে থাকছে কিনা সেটা নির্ভর করছে ঐকমত্য কমিশনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর। চারিদিকে এখন একটাই প্রশ্ন, ভারতীয় সেনা গোয়েন্দা দল হঠাৎ ঢাকায় কেন? সেই সঙ্গে আরেকটা ভয়ঙ্কর কৌতূহল, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি এখন সত্যিই কোণঠাসা? সেনাপ্রধানকে ঘিরে কেন তৈরি হচ্ছে এক ধরনের অনিশ্চয়তা, চাপ, এমনকি সন্দেহ? দেশের রাজনীতি কিছুটা টালমাটাল, কিছুটা উত্তপ্ত, তেমনি সেনানিবাসেও বিরাজ করছে চাপা উত্তেজনা, অস্থিরতা। মানুষ কেন বলছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে অসহায় মানুষটির নাম জেনারেল ওয়াকারুজ্জামান? শেখ হাসিনার দেশ থেকে পর তার উপরেই তো বেশি ভরসা করেছিলেন বাংলাদেশের জনগণ। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, শুনলেন সূচনাটুকু। ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দা শাখা মিলিটারি ইন্টেলিজেন্স বা এমআই এর 4 সদস্যের একটি দল এই মুহূর্তে ঢাকায়। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেনারেল কুন্দন কুমার সিং। জানা গেছে এটি কোনো রুটিন সফর নয়। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম প্রায় 14 মাস পরে ভারতীয় কোনো সেনা গোয়েন্দা দল বাংলাদেশ সফরে এলো। জানা গেছে তারা আলাদাভাবে দেখা করবে বা দেখা করতে চায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, বিমান বাহিনী, ডিজিএফআই, আর্মি এভিয়েশন গ্রুপ এবং পদাতিক ডিভিশনের সঙ্গে, মানে তাদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে। আরো গুরুত্বপূর্ণ, তাদের কক্সবাজার সফরের পরিকল্পনা রয়েছে। কক্সবাজার মানে রামু, রামু মানে 10 ডিভিশন। জানেন কত গুরুত্বপূর্ণ এই 10 ডিভিশনটি, এটি তারা ঘুরে দেখতে চায়। প্রশ্ন হলো, এই সফরের উদ্দেশ্য কি? বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বুঝতে এসেছে তারা, নাকি রাখাইন রাজ্য থেকে মানবিক করিডোর যে দেওয়ার যে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউনূস সরকারের যৌথ পরিকল্পনা, এর সঙ্গে কোনো যোগ আছে এই সফরের? মনে রাখবেন, রাখাইন সীমান্তে সাম্প্রতিক মাসগুলোতে নীরব উত্তেজনা বাড়ছে। আপনারা জানেন নিশ্চয়ই, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নতুন করে স্পর্শকাতর হয়ে উঠেছে। ঠিক তখনই ভারতীয় গোয়েন্দা সেনাদলের সফর, যা শুধু নিরাপত্তা নয়, একটি বিশেষ কূটনৈতিক বার্তাও দিচ্ছে বলে মনে করছেন অনেকে। একই সময়ে আমাদের সেনাবাহিনীর ভেতরেও চলছে অস্বস্তির ঢেউ, যেটি শুরুতে আমি বললাম, এক ধরনের অস্থিরতা, এক ধরনের চাপা উত্তেজনা। 25 জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গ্রেফতারি পরোয়ানা, এটি জারির পর আইসিটি এবং সেনাবাহিনীর মধ্যে যেটি টানাপোড়েন, এটি কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে। একদিকে সেনাবাহিনী বলছে তারা ন্যায় বিচারের পক্ষে আছে, অন্যদিকে অভিযুক্তদের তারা নিজেদের হেফাজতে রেখেছে, যা মানে আদালতের চোখে সম্পূর্ণ আইনি নয়। ফলে সেনানিবাসে অসন্তোষ, বিভ্রান্তি, গুজব সবই বাড়ছে। এমন প্রেক্ষাপটে জেনারেল ওয়াকারুজ্জামান কি করছেন? সূত্র বলছে তিনি এই মুহূর্তে কঠিন দ্বিধার মধ্যে আছেন। একদিকে ইউনূস প্রশাসনের প্রতি তার নীরব সমর্থন, অন্যদিকে তার বাহিনীর ভিতরে ক্রমবর্ধমান অসন্তোষ। কোনটাকে কিভাবে সামাল দেবেন তিনি? গত 14 মাস ধরে তিনি তো চেষ্টা করেছেন সবাইকে খুশি রাখতে, ইউনূসকে, উপদেষ্টাদের, জামাতকে, এমনকি তরুণ ছাত্র নেতাদেরও। তাদের কোনো কথাই তিনি কোনো রিয়াকশন দেননি। সেনানিবাসের ইট খুলে নিয়ে যাবে, তার ভুঁড়ি নিয়ে অনেক কটু মন্তব্য করেছে, তিনি কিন্তু এগুলোকে একেবারেই স্বাভাবিকভাবে নরম মনে মেনে নিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। আসলে এসবের ফলাফল যে উল্টো হচ্ছে, এটি এখন হয়তো বোঝা যাচ্ছে। জেনারেল ওয়াকারের এই নরম মনোভাব সেনাবাহিনীর ভেতরেও ক্ষোভ তৈরি করেছে। অনেকে এখন প্রকাশ্যেই বলছেন আমাদের সেনাপ্রধান দুর্বল, বিশেষ করে রাজনৈতিকভাবে প্রভাবিত। এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। এর মধ্যেই ভারতীয় সেনা গোয়েন্দা দলের আগমন তাকে আরো চাপের মধ্যে ফেলেছে। এই দল অনেকের সঙ্গে বৈঠক করবে, এটি বলা হলেও সেনা প্রধানের সঙ্গে তাদের নাকি কোনো বৈঠক হবে না বা দেখা হবে না। এখন তারা দেখা করতে চেয়েছে কিনা বা ওয়াকার দেখা করতে চেয়েছেন কিনা, বিশেষ কোনো মহলের কারণে দেখা করতে পারছেন না কিনা, এমন কোনো চাপ আছে কিনা সেটি বলতে পারবো না, তবে দেখা হচ্ছে না এমনটি জানা গেছে। তার মানে কি? তার মানে এতটাই চাপে আছেন জেনারেল ওয়াকার, অর্থাৎ অনেকটাই কোণঠাসা। এমনিতেই গত 13-14 মাস ধরে দিল্লির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা শীতল। সেনাপ্রধানের সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর একটা ভালো সম্পর্ক ছিল, সেটিও শীতল বলে জানি অনেকদিন ধরে। আমরা জানি অতি সম্প্রতি জেনারেল ওয়াকার কলকাতা এবং দিল্লিতে মোট 3টি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেননি, তার যাবার কথা ছিল।
যার ব্যাখ্যা হয়তো তিনি দিয়েছেন সেটি হয়তো ভারত ভালোভাবে নেয়নি, কারণ ভারতের আগ্রহ দেখে ধারণা করা হয় যে ভারত হয়তো জেনারেল ওয়াকারকেই চেয়েছিল, হয়তো তাদের কোনো সলা পরামর্শ থাকতে পারে, হতে পারে। এদিকে ইউনূস প্রশাসনের সঙ্গেও ভারতের সম্পর্ক এখনো কৌশলগত অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আম এবং ইলিশ কূটনীতি দিয়ে প্রফেসর ইউনূস যতই চেষ্টা করুন না কেন, পরিবেশ কিন্তু দুই দেশের মধ্যে তিনি উষ্ণ করতে পারেননি। মাঝে মাঝে আবার তিনি উটকো মন্তব্য করে বসেন, তারপরে এটি আবার পুরোপুরি উল্টে যায়। তো বলা হচ্ছে যে ওয়াশিংটনের সঙ্গে ইউনূসের ঘনিষ্ঠতা যতটা বাড়ছে, দিল্লি ইউনূস থেকে ঠিক ততটাই দূরে সরে যাচ্ছে। এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনা গোয়েন্দা দলের ঢাকা সফর হয়তো একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, তা হলো ভারত এখন পরিস্থিতি সরেজমিনে বুঝতে চায়। সরাসরি সরকারের কথায় বা কোনো কূটনৈতিক বার্তায় তারা আর আস্থা রাখতে চাইছে না। এটা যদি সত্যি হয় তাহলে এই সফরকে বলতে হবে একটা সিগন্যাল চেক। বাংলাদেশ সেনাবাহিনী কতটা স্থিতিশীল, এখানে ওয়াকারের নিয়ন্ত্রণ কতটা কার্যকর, কতটা সুসংহত, আর ইউনূস প্রশাসন কতটা কার্যকর, কতটা সক্ষম, কতটা টিকবে, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই হয়তো এসেছে এই গোয়েন্দা দল, এটি অনেকে মনে করছেন। জেনারেল ওয়াকারের 14 অক্টোবরের সৌদি সফর বাতিল হওয়ার খবর আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমরা আমাদের কন্টেন্টে বলেছি। অনেকে বলছেন এই সফরটি আসলে বাতিল হয়নি, আসলে বাধ্য হয়েছেন তিনি বাতিল করতে, কারণ দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থায় বিদেশ সফর মানে নতুন করে নিজেকে আরো বিতর্কের মুখে বা চাপের মধ্যে ফেলা। বলা হয়েছে এটি স্থগিত, এটি হয়তো পরে অ্যামিকেবল বা সন্তোষজনক কোনো সময় মিললে তখন হয়তো তিনি যাবেন। সেই সময়টি কবে, যখন আসবে আমরা বুঝতে পারবো। আবার রাজনীতির দৃষ্টিকোণ থেকে ইউনূস প্রশাসনের ভেতরেও নানান হিসাব নিকাশ চলছে বলে মনে হচ্ছে, বিশেষ করে কতিপয় উপদেষ্টার বিরুদ্ধে জামাতের অভিযোগ, বিএনপির অভিযোগ, এমনকি এনসিপির অভিযোগ। এসব অভিযোগের কোনো পরিষ্কার জবাব কিন্তু মিলছে না কারো কাছ থেকে। ঠিক আছে, এতদিন ইউনূস ছিলেন না, তিনি তো এসেছেন আজকে, দেখা যাক তিনি কি পদক্ষেপ নেন। তবে সরকারের ভেতরে বিভিন্ন জায়গায় যে ফাটল রয়েছে এটি কিন্তু স্পষ্ট হচ্ছে ক্রমশ। এখন সবকিছুর ঊর্ধ্বে বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। এ নিয়ে পরামর্শদাতা পরিষদের মধ্যেও বিভক্তি, মানে উপদেষ্টা পরিষদের মধ্যেও বিভক্তি। একদল বলছে, এক পক্ষ বলছে ফেব্রুয়ারিতে ভোট দিয়ে দিন, আমরা বাড়ি ঘরে চলে যাই। অন্য পক্ষ মনে করছে বা বলছে পরিস্থিতি পরিপক্ক নয়, মানে নির্বাচনটা এখন নয়। এই অবস্থায় জেনারেল ওয়াকার কোন দিকে ঝুঁকবেন? আসলে ঝুঁকবেন বলছি, এটির আগে বোঝা দরকার তার নিজের অবস্থানই বা কতটা সুসংহত। যদিও তিনি বলে রেখেছেন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতা করবে তার বাহিনী, ইউনূস প্রশাসনকে সহায়তা করবে, কিন্তু সেই বাহিনী এখন যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে, যে ভয় ভীতির মধ্যে তারা রয়েছে, আস্থাহীনতার মধ্যে রয়েছে, আগামী নির্বাচন নিয়েই না আবার সংশয় দেখা দেয়, এটি কিন্তু এখন একটা টেনশনের কারণ হয়েছে। আরেকটা খবর, কেউ হয়তো বলবেন গুজব, তবু আমি শেয়ার করি। শেখ হাসিনা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন, তিনি দিল্লিতে আছেন, সেখান থেকে তিনি দেশের বাইরে যাবেন। তার পাসপোর্ট নেই, কিন্তু একটা বিশেষ কার্ড বা এমন কিছু ডকুমেন্ট দিয়েছে যেটা ভারত সরকার তাকে দিয়েছে অনেক আগে, যেটি নিয়ে তিনি সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারেন। এখন তিনি একটা আন্তর্জাতিক সফরের পরিকল্পনা করছেন, বলা হচ্ছে প্রায় 7 দিন বা 8 দিনের মতোই সফরটি তার হবে। এবং এটি যে সত্যি হলে এই খবর ইউনূস সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করবে, এতে কোনো সন্দেহ নেই। জানা গেছে শেখ হাসিনা এই সফরে সুইজারল্যান্ড যেতে পারেন, ফিনল্যান্ড যেতে পারেন, আরব আমিরাত যেতে পারেন এবং রাশিয়া সফর করতে পারেন। আরো 2-1টি দেশের কথাও বলা হয়েছে, তবে নিশ্চিত নয় এখনো। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের আন্তর্জাতিক কানেকশন পুনঃস্থাপন। কানেকশন তো আছে, 16 বছর ধরে তিনি ক্ষমতায় ছিলেন, অনেক দেশের সঙ্গে তার সম্পর্ক আছে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলুন, রাশিয়ার প্রেসিডেন্ট বলুন, অনেক দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। এটিকে তিনি পুনঃস্থাপন করতে চান এবং তিনি তার বৈধতা ফিরে পাওয়ার চেষ্টা করতে চান, কারণ তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, তিনি এখনো প্রধানমন্ত্রী। ইউনূস সরকারকে, প্রফেসর ইউনূসকে অবৈধ দখলদার হিসেবে বলছেন, তার যে সমস্ত অডিও বার্তা আমরা শুনতে পাই সেসব জায়গায় তিনি এসব কথা বলছেন। এসবের প্রেক্ষাপটে বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার এই সফর যদি সফল হয়, তিনি যদি যান এবং তিনি যদি সাক্ষাৎ করেন, এর একটা ইতিবাচক ফল কিন্তু আসবে, যেটা আওয়ামী লীগের অনুকূলে যাবে, শেখ হাসিনার পক্ষে যাবে। তাহলে ওয়াকার এবং ইউনূস প্রশাসনের জন্য এটা হতে যাচ্ছে একটা বড় ধরনের কূটনৈতিক বিপর্যয়। শেষ করব, তার আগে রিভিশন দিতে চাই। প্রশ্ন ওই একটাই, ভারতীয় সেনা গোয়েন্দা দল ঢাকায় কেন? তারা আসলে কাকে খুঁজছে, ইউনূসকে না ওয়াকারকে? অর্থাৎ কার কাছে পৌঁছাতে চায়, কার হৃদয়ের কাছে পৌঁছাতে চায় এই গোয়েন্দা দল? আর সেনাপ্রধানকে নিয়ে যে গুঞ্জন দিনভর শুনলাম, তার পরিষ্কার জবাব কে দেবে? সত্যি কি জেনারেল ওয়াকার একা হয়ে পড়েছেন, কোণঠাসা হয়ে পড়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তর আসলে আমাদের সকলের জানা দরকার, কারণ অস্বীকার করার উপায় নেই। বাংলাদেশ এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে একটি ভুল সিদ্ধান্তই ভেঙে যেতে পারে পুরো কাঠামো। সেনাবাহিনীর ভেতরের আস্থাহীনতা,
দ্বিধা, সংশয় এবং ক্ষোভ এবং বাইরের কূটনৈতিক চাপ সব একসাথে যদি বিস্ফোরিত হয়, তাহলে ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই সময়ের কেন্দ্রে কে থাকবেন বলা মুশকিল। তবে প্রশ্নটা হচ্ছে এরকম যে তখন কি একা হয়ে পড়া জেনারেল ওয়াকারুজ্জামান থাকবেন এই সময়ের কেন্দ্রে, নাকি অন্য কেউ? বলতে পারছি না, অপেক্ষা করুন।